নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে জিওগ্রাফি সেটগুলো সলভ করছিলাম, এসএকিউ টাইপ এমসিকিউ টাইপের সবগুলো শর্ট প্রশ্ন, আজকে আমরা এসি 375 নাম্বার পেজের যে সেটটি আছে এখানকার যাবতীয় এসএকিউ এবং এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো উত্তর করব যেভাবে আমরা করছিলাম। আপনাদের বলে রাখি, অন্যান্য যে সেটগুলো আছে আশা রাখছি এটি হচ্ছে সর্বশেষ মনের সেট। এছাড়া যে সেটগুলো ছিল এই অন্যান্য জিওগ্রাফি সেটগুলো, তা আমরা কিন্তু ভিডিও অলরেডি তৈরি করেছি, আশা রাখছি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন প্রত্যেকটি সেটের আলাদা আলাদাভাবে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই ভিডিওগুলোতে একদম চলে যাবেন। আর প্রত্যেকটি ভিডিওর আলাদা আলাদাভাবে পিডিএফ আমরা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করেও নিতে পারবেন। বলে রাখি, আপনাদের যদি নোটস প্রয়োজন হয় তাহলে দেখবেন জিওগ্রাফি নোটসের একটি প্লেলিস্ট আছে এবং স্ট্যাটিস্টিক্সেরও একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা যাবতীয় সব কিছু আপনাদের মর্জি মতো যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে এমসিকিউ দিয়ে শুরু করছি। 1 নাম্বার, পর্যায়ন বা গ্রেডেশন এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন কে করেন? গিলবার্ট। এ নাম্বার উত্তর। 2 নাম্বার, দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয় তা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। এ নাম্বার। 3 নাম্বার, চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে কি বলা হচ্ছে? হামস। এ নাম্বার উত্তর। 4 নাম্বার, মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিডকে কি বলা হচ্ছে? টম্বলো। এ নাম্বার উত্তর। 5 নাম্বার, পেডিপ্লেনেশন ধারণার প্রথম অবতারণা করেন কে? কিং। বি নাম্বার। 6 নাম্বার, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? গম্বুজাকৃতি পাহাড় বলছে, তাহলে কেন্দ্র বিমুখ। বি নাম্বার। 7 নাম্বার, সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? স্যালিনাইজেশন। বি নাম্বার। 8 নাম্বার, ত্রিকোষ তত্ত্ব উপস্থাপনা করেন কে? পলম্যান। বি নাম্বার উত্তর। 9 নাম্বার, থার্মাল ইঞ্জিন তত্ত্ব যে বায়ুর সম্পর্কে প্রদত্ত হয় সেটি হচ্ছে মৌসুমী বায়ু। ডি নাম্বার উত্তর। 10 নাম্বার, একটি আলোকপ্রিয় উদ্ভিদ। সূর্যমুখী হচ্ছে আলোকপ্রিয় উদ্ভিদ। সি নাম্বার উত্তর। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এর বাণিজ্যিক নাম কি? ফ্লেয়ন। এ নাম্বার উত্তর। ফ্রেয়ন। এ নাম্বার। 12 নাম্বার, করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এ নাম্বার উত্তর। নেক্সট 13 নাম্বার, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এমআইসি যেটাকে বলা হয় সংক্ষেপে যত সম্ভব, এমআইসি, মিক। বি নাম্বার, মিথাইল আইসোসায়ানেট। প্রচুর লোক কিন্তু মারা গেছিল এবং প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়েছিল, পঙ্গু হয়ে গেছিল অনেকে এই গ্যাসের প্রভাবে। 14 নাম্বার, যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত? কফি। সি নাম্বার। 15 নাম্বার, ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায়? নেপালনগর। ডি নাম্বার। নেপানগর। ডি নাম্বার। 16 নাম্বার, যাদের কাজকে গোল্ড কলার বলা হয় তারা হচ্ছে নীতি নির্ধারক কর্তা। ডি নাম্বার। 17 নাম্বার, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি কোনটি? NH44। বি নাম্বার। দীর্ঘতম জাতীয় সড়ক NH44। বি নাম্বার উত্তর। 18 নাম্বার, আফ্রিকার জুলু উপজাতির বসতির নকশা কেমন হয়? বৃত্তাকার। সি নাম্বার উত্তর। 19 নাম্বার, কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলা হচ্ছে? 10 লক্ষের বেশি হলে তাকে বলা হচ্ছে মহানগর। সি নাম্বার উত্তর। 20 নাম্বার, পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলটি হচ্ছে হলদিয়া অঞ্চল। বি নাম্বার উত্তর। 21 নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? অর্থনৈতিক উন্নয়নের সূচক সাক্ষরতার হার
মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল, এগুলো কিন্তু সবই কিন্তু অর্থনৈতিক উন্নয়নের কিন্তু প্রধান সূচক। এখানে হয়তো প্রশ্নটি প্রিন্টেক মিস্টেক আছে, যত সম্ভব আছে। এখানে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক নয় যদি হতো, তাহলে ডি নাম্বারটা হতো উত্তর, ক্রয় ক্ষমতার সমতা। হ্যাঁ, তাহলে ডি নাম্বার উত্তর হতো, কিন্তু এখানে কিন্তু এই তিনটি অপশনই ঠিক হচ্ছে। এটা যত সম্ভব প্রিন্টিং মিস্টেক আছে, সূচক নয় হলে কিন্তু উত্তরটি ঠিক হয়ে যায়। যাই হোক, এটা একটু আপনারা ঠিকমতো দেখে নেবেন। এখানে আমরা এমসিকিউ শেষ করছি, এবার এসিকিউ টাইপের শর্ট প্রশ্ন শুরু করব যেভাবে করছিলাম আমরা। তাহলে এসিকিউ টাইপের শর্ট প্রশ্ন শুরুর আগে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2-এর 1 নাম্বার, গিজার কাকে বলে? গিজার এক প্রকার উষ্ণ প্রস্রবণ। সাধারণত যে প্রস্রবণ থেকে জল ও বাষ্প প্রতিনিয়ত কিছু সময় অন্তর সশব্দে ফোয়ারার মতো নির্গত হয়, তাকে গিজার বলে। 1-এর অথবা, আর্টিজিও কূপে পাম্পের সাহায্য ছাড়াই জল উপরে উঠতে থাকে, এর কারণ কি? আর্টিজিও স্তরে জলের ঊর্ধ্বমুখী চাপ থাকায় পাম্পের সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভৌম জল ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এটি আর একটু বড় করে লেখা যেত, দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে আর কোনো একটি পাশে যদি প্রবেশ্য শিলাস্তর উন্মুক্ত থাকে, তাহলে বন্যার জল, বৃষ্টির জল সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে আবদ্ধ হয়ে যাবে। আর আর্টিজিও মানে ওই প্রবেশ্য শিলার যে ডাউনটা আছে, একদম যে কার্ভটি আছে নিচের দিকে, সেখানে জলের চাপ খুব হবে। তাহলে কি হবে, উপর থেকে যদি অপ্রবেশ্য শিলা ভেদ করে আমরা কোনো কূপ খনন করি, তাহলে কি হবে, সেই যে জলের চাপ, সেই জলের চাপে কিন্তু ওই ফুটো দিয়ে জল বেরোতেই থাকবে। কয়দিন আগে আমরা কোনো একটি রাজস্থান বা কোথায়, জয়সালমীর বা কোথায় একটা, আমি ঠিক মনে করতে পারছি না, কোনো একটি রাজ্যে আমরা খবর পাচ্ছিলাম না, 2 দিন ব্যাপী প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে, জল বেরিয়ে আসছে। তার মানে পৃথিবীর ভেতরে কিন্তু শিলাস্তরের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে জল চাপা পড়েছিল, জমা হয়েছিল, সেগুলো এতদিন বার হতে পারেনি। সেজন্য কূপ খনন করার ফলে সেই জায়গা থেকে কি হয়েছে, জল কিন্তু অনবরত কিন্তু বেরিয়ে এসেছে। দুদিন ধরে অনবরত জল বেরিয়েছে। সেখানেও কিন্তু আর্টেজিও কূপের মতো কিন্তু কোনো বিষয় থাকতে পারে। জল আবদ্ধ হয়েছিল, অপ্রবেশ্য শিলার মাঝখানে কোনো কারণে প্রবেশ্য শিলা ছিল, সেখানে জল আটকে ছিল, এতদিন ধরে বেরোতে পারেনি। কূপ খনন করতেই কি হয়েছে, সেখান থেকে একদম জল বেরিয়ে এসেছে বাইরে। যাই হোক, 2, ফেজ কি? এক কথায় উন্মুক্ত সমুদ্রের দূরত্বকে ফেজ বলে, অর্থাৎ উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠ বাতাস বাধাহীনভাবে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তাকেই ফেজ বলে। ফেজের ওপর সমুদ্র তরঙ্গের শক্তি নির্ভর করে। 2-এর অথবা, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি? সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত অংশকে সম্মুখ তটভূমি বলে। অপরপক্ষে সম্মুখ তটভূমির ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। 3 নাম্বার, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? ক্ষয়ের শেষ সীমা বলতে সাধারণত ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো ভূপৃষ্ঠকে কতদূর অবধি ক্ষয় করতে সক্ষম তাকে বোঝানো হয়ে থাকে। সাধারণত সমুদ্র পৃষ্ঠকে সকল ক্ষয়চক্রের শেষ সীমা বলা হয়, কারণ সব কিছু ক্ষয়কার্য করে কিন্তু সমুদ্রে আলটিমেটলি নদী নালা সব কিছু বহন করে নিয়ে কিন্তু সমুদ্রে কিন্তু ফেলছে সব জিনিস। তাহলে কতদিন পর্যন্ত চারিদিকে ক্ষয়কার্য চলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের চারিদিকে সমুদ্র সমতল হয়ে যাচ্ছে বা সমুদ্রের জল যদি চলে আসে, তাহলে কোথায় ক্ষয় করবে, কে ক্ষয় করবে, তাই না? তাই বলা আছে। 4 নাম্বার, মৃত্তিকা পিএইচ বলতে কি বোঝায়? মাটির পিএইচ বলতে মাটির অম্লতা এবং ক্ষারতার পরিমাণকে বোঝায়। 5 নাম্বার, হ্যালোফাইট উদ্ভিদ অরণ্যের মাটির নাম কি? উপকূলীয় লবণাক্ত মাটি বা লোনা জলের মাটি, সেটাকে বোঝানো হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ। হ্যালোফাইট উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে? উপকূলীয় লবণাক্ত মৃত্তিকায়। 6 নম্বর, মধ্য চিলিতে কোন বায়ু শীতকালের বৃষ্টিপাত ঘটায়? ভূমধ্যসাগরে জলবায়ু দেখতে পাওয়া যায়।
ছয়ের অথবা নিরক্ষীয় জলবায়ুতে রাতকে কেন নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার খুব কম হলেও দৈনিক উষ্ণতার প্রসার খুব বেশি, অর্থাৎ 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে দিনের বেলা এবং রাতের বেলার টেম্পারেচারের পার্থক্য হলো 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মতো একদম নেমে যায়। সারাদিন প্রচণ্ড গরম, রাতে একবারে টেম্পারেচার ডাউন হয়ে যায়। বিকেলবেলার তাপমাত্রা 29 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হলেও রাতের তাপমাত্রা অনেক কম হয়ে যায়। এখানে অধিবাসীরা রাতে শীত অনুভব করে, এই জন্য এই অঞ্চলকে নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক বলা হচ্ছে। কারণ দেখুন, এখন যদি 34 ডিগ্রি টেম্পারেচার থাকে, রাতের দিকে যদি 9-10 ডিগ্রি টেম্পারেচার ডাউন হয়, কত হবে? 24 ডিগ্রি টেম্পারেচার চলে আসবে। তখন তো কী হবে? দিনের তুলনায় রাতকে অনেক তো ঠান্ডা মনে হবে। সেই জন্যই কিন্তু এই অঞ্চলটাকে নাইট ইন দ্য উইন্টার বলা হয়। 7 নম্বর, যে কোনো দুটি মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ দাও। যুদ্ধ, অগ্নিকাণ্ড, পরিবহন দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনা, কোনো কিছু, যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট একটি ঘটনা। সংঘর্ষ, সন্ত্রাসবাদী হামলা, পারমাণবিক বিস্ফোরণ, এগুলো কিন্তু বিপর্যয়ের উদাহরণ, মনুষ্য সৃষ্টি বিপর্যয়। 8 নম্বর, সুনামি কি? সমুদ্রের নিচে প্রবল ভূমিকম্প বা বিধ্বংসী অগ্নুৎপাতজনিত কারণে নির্গত প্রবল শক্তির ফলে সমুদ্রের বিপুল জলরাশি হঠাৎ করে প্রবল বেগে সমুদ্র উপকূলের উপরে বিশাল ঢেউয়ের আকারে আছড়ে পড়লে তাকে সুনামি বলা হয়। 9 নম্বর, অস্ট্রেলিয়া উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? উইলি উইলি। 10 নম্বর, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্প অঞ্চলের পাশেই গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশেই গড়ে ওঠে ব্যাটারি শিল্প, কাঁচ, রাবার, প্লাস্টিক প্রভৃতি শিল্প। 10 অথবা নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে, এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং ঋতু বৈচিত্র্য তেমন দেখা যায় না বলে বার্ষিক উষ্ণতার প্রসার তেমন থাকে না, মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক প্রসার বলতে প্রত্যেক 12 মাসে আমাদের এখানে, যাদের এখানে গরম ঠান্ডা আছে, দেখবেন গরমের দিনে প্রচণ্ড গরম, ঠান্ডার দিনে ঠান্ডা প্রচুর, তাহলে কিন্তু বার্ষিক প্রসার কিন্তু অনেক বেশি। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক প্রসার মাত্র 2 থেকে 3 ডিগ্রি, কিন্তু রাত্রে এবং দিনের টেম্পারেচারের প্রসার কিন্তু অনেক বেশি। 2 নম্বর পার্থক্য, নিরক্ষীয় অঞ্চলে একটি মাত্র উষ্ণ আর্দ্র ঋতু সারা বছর বিরাজ করে। 11 নম্বর, পরিবহনের দোলক নীতি কি? পরিবহনের যে নীতি অনুসারে দুটি উৎপাদক সংস্থা বা শিল্পাঞ্চলের মধ্যে পরিবহনের ব্যয় যখন পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুটি পণ্যের আদান প্রদানের জন্য বিভক্ত হয়, তখন তাকে পরিবহনের দোলক নীতি বলা হয়। উদাহরণ হিসেবে, ভারতের উড়িষ্যা থেকে আকরিক লোহা বার্নপুর ও দুর্গাপুরে আসে এবং ফেরার পথে রানীগঞ্জের কয়লা উড়িষ্যায় নিয়ে চলে যায়। তাহলে খরচাটা এক খরচায় হয়ে গেল, কম লাগলো খরচা। 11 অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে ভার্জিনিয়া ও জর্জিয়া। স্থান, এটা মনে হয় একটু ভুল হয়েছে, আপনারা একটু দেখে নেবেন প্রশ্নটি। এটা স্থানের নাম, শিল্পকেন্দ্রের নাম ভার্জিনিয়া ও জর্জিয়া, এটা তো স্থানের নাম হলো, শিল্পকেন্দ্রের নাম আলাদাভাবে দেওয়া আছে কিনা আপনারা একটু দেখে নেবেন। 12 নম্বর, কার্পাস বস্ত্র বয়ন শিল্প তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে কি বলে? জিনিং। 12 অথবা ডাব্লিউটিও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। 13 নম্বর, নেক্রোপলিস কি? নেক্রোপলিস শব্দের অর্থ হচ্ছে দ্য সিটি অফ ডেথ বা মৃতের শহর। কোনো নগর উন্নয়নের চরম বিকাশের পরবর্তী পর্যায়ে বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে নাগরিক পরিষেবা বিপর্যস্ত হলে, দুর্ভিক্ষ, মহামারী, গৃহযুদ্ধ শুরু হলে যে মৃতপ্রায় পৌরবসতির উদ্ভব ঘটে তাকে নেক্রোপলিস বলে। যেমন ইনকা সভ্যতার অন্তর্গত বিভিন্ন শহর।
13 অথবা মানুষ জমির অনুপাত বলতে কি বোঝো? কোনো দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির পরিমাণের অনুপাতকে মানুষ জমির অনুপাত বলা হয়ে থাকে। 14 নাম্বার, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? কোনো দেশের জনসংখ্যা একটি দীর্ঘ সময় ধরে যদি কোনো পরিবর্তন না ঘটে তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। সাধারণত যে দেশের জন্ম ও মৃত্যু হার প্রায় সমান হয় সেই সব দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে, তখন তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হিসেবে গণ্য করা হয়, যেমন ফ্রান্স, জার্মানি, জাপান প্রভৃতি দেশ ইত্যাদি। সর্বশেষ প্রশ্ন 14 অথবা, জনাকীর্ণ বা জনাধিক্যতা কাকে বলে? জনাধিক্য কোনো দেশের অতিরিক্ত জনসংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ কোনো দেশের প্রাপ্ত সম্পদ যে পরিমাণ জনসংখ্যার জীবন ধারণ করতে সক্ষম, জনসংখ্যা যদি তার তুলনায় বেশি হয় তখন তাকে জনাধিক্য বা জনাকীর্ণতা বলে। কাম্য জনসংখ্যার অতিরিক্ত জনসংখ্যা জনাধিক্যতাকে নির্দেশ করে। অতি জনাকীর্ণ দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল প্রভৃতি উন্নয়নশীল দেশগুলিকে জনাধিক্যতা দেখা যায়। বাংলাদেশ, ভারত তো এখন পৃথিবীর সব থেকে জনবহুল দেশ, 140 কোটি পার হয়ে গেছে। বাংলাদেশেও অবস্থা খুব খারাপ। যাই হোক, আমাদের ভূগোলের এবিটিএস সেট আমরা এখানে শেষ করছি। অন্যান্য যে সেটগুলো আছে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সব দেখে নেবেন। পিডিএফগুলো আমাদের ডেসক্রিপশনেই পেয়ে যাবেন, প্রত্যেকটি ভিডিওতে আলাদা আলাদাভাবে। আর নোট, স্ট্যাটিস্টিক্স এগুলোর যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের লিখে জানান। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।